নমস্কার, আমি শুভঙ্কর মধু, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতত্ত্ব বিভাগে একজন সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত। আজকের এই ভিডিও লেকচার সেশনে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি স্বাগত জানাই। এই ভিডিও লেকচার সেশনটি মূলত এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রজেক্টের একটি অংশ, যা গুজরাট সরকারের আর্থিক সহায়তায় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন দ্বারা পরিচালিত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো পেডাগোজি অ্যান্ড পেডাগোজিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ পেডাগোজি এবং পেডাগোজির বিশ্লেষণ। শিক্ষা প্রক্রিয়াকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখব যে অনেকেই আছেন যারা শিক্ষাকে একটি আর্ট, আবার কখনো একটি সায়েন্স হিসাবে উল্লেখ করেছেন। অর্থাৎ বলে থাকেন শিক্ষণ হলো একটি আর্ট অ্যান্ড এ সায়েন্স। শিক্ষণ প্রক্রিয়াটিকে ব্যাখ্যা করার জন্যে অনেকে আর্ট এবং সায়েন্স বিষয়কে উল্লেখ করেছে। অর্থাৎ অনেকে শিক্ষণ প্রক্রিয়াকে ব্যাখ্যা করার জন্যে বলেছেন শিক্ষণ হলো একটি আর্ট বা কলা, এবং তার পাশাপাশি বলা হয়েছে শিক্ষণ হলো একটি সায়েন্স বা বিজ্ঞান। তো এই জন্যেই অনেকে বলেন যে টিচিং ইজ অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স। অর্থাৎ শিক্ষণ বা টিচিং এমন একটা পদ্ধতি যেখানে আর্টিস্টিক অ্যাক্টিভিটিও রয়েছে, আবার সায়েন্টিফিক অ্যাপ্রোচও রয়েছে। আসলে এটি একটা কম্প্রিহেন্সিভ এক্সপিরিয়েন্সের ব্যাপার, যেখানে বহু বিষয়কে বহুভাবে জটিল বিষয়গুলিকে শিক্ষার্থীদের কাছে সহজ সরলভাবে উপস্থাপন করা হয়। তো শিক্ষাকে এই যে কলা বা আর্টের সাথে তুলনা করা হয়েছে, সেক্ষেত্রে আমরা এই কলা শব্দটিকে আমরা বিভিন্ন রকমের এই কলা শিল্পে এই কলার শিল্পে রং হলো জ্ঞান এবং তুলি হলো একজন শিক্ষক, আর ক্যানভাস হলো শিশুর মন। অর্থাৎ এখানে শিশুর মন স্বরূপ ক্যানভাসে শিক্ষক তুলির মতন ভূমিকা পালন করে থাকেন এবং জ্ঞানের মাধ্যমে বা জ্ঞান স্বরূপ রঙের মাধ্যমে সেই ক্যানভাসে বিভিন্ন রকমের অভিজ্ঞতার চিত্রায়ন করে থাকেন। তবে আমরা শিক্ষণ প্রক্রিয়াকে ক্যানভাসে রং দিয়ে ছবি তৈরি করার সাথে তুলনা করলাম, কিন্তু রং দিয়ে ছবি তৈরি করার বিষয়টি যতটা সহজ, শিক্ষণ প্রক্রিয়াটাও কি ততটা সহজ, বা টিচিংটা কি ততটাই সহজ? চিত্রকলায় যেখানে শিল্পীর মনের খেয়ালে যা আসে, বা চিত্রশিল্পী যেভাবে বিষয়টিকে দেখতে চান বা তিনি যা মনের মধ্যে চিন্তাভাবনা করেন সেইগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন, যেখানে শিক্ষক কিন্তু এই রকম ভূমিকা পালন করলে চলে না। অর্থাৎ শিক্ষকের মনের মধ্যে বা মনের খেয়ালে যে বিষয়গুলি আসে, শিক্ষক যদি সেইগুলি শিক্ষার্থীদের মধ্যে পরিচালনা করতে চান, তাহলে কিন্তু শিক্ষণ প্রক্রিয়াটি সঠিকভাবে চলবে না। কারণ শিক্ষাক্ষেত্রে প্রয়োজন নিষ্পাপ নিপুণ হাতে সঠিক বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অবলম্বন করে গভীরভাবে কোনো বিষয় নিয়ে পর্যালোচনা করা। তো এই যে শিক্ষকের কার্যাবলীর কথা আমরা বললাম, যেখানে সঠিক সিস্টেম মেনটেন করে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সাহায্য করা হবে। আমরা বিভিন্ন সাইকোলজিক্যাল থিওরির কথা জেনেছি, যেখানে সাইকোলজিস্টরা বলেছেন যে কিভাবে বিষয়বস্তুকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করলে শিক্ষার্থী শিক্ষণকে সঠিকভাবে সাহায্য করতে পারবে। যদিও আমরা জানি যে শিক্ষকের মূল কাজই তো তাই। শিক্ষকের মূল কাজই হলো শিক্ষার্থীদের কাছে জ্ঞানের বিষয়কে সহজভাবে উপস্থাপন করা, যাতে করে শিক্ষার্থীরা সেই জ্ঞানটাকে আত্মস্থ করতে পারে বা তাদের বোধগম্যতার বিকাশ ঘটাতে পারে। শিক্ষকের ভূমিকাকে শিক্ষাবিদেরা বিভিন্ন রকমভাবে দেখেছেন, এবং সাইকোলজিস্টদের মধ্যে যারা কনস্ট্রাকটিভিস্ট বা নির্মিতিবাদী মনোবৈজ্ঞানিক হিসাবে পরিচিত, তারা কিন্তু শিক্ষকের ভূমিকাকে একটু অন্য মাত্রায় ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন শিক্ষক শুধুমাত্র শিক্ষার্থীদের জ্ঞান দান করবেন না, শিক্ষার্থীরা কিভাবে জ্ঞান অর্জন করবে
সেই জ্ঞান অর্জন করার পদ্ধতি শিক্ষক বলে দেবেন এবং শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে তিনি যথাযথ সাহায্য করবেন। এই জন্য তাদের ভাষায় শিক্ষক হলেন একজন হেল্পার বা শিক্ষক হলেন একজন ফ্যাসিলিটেটর, যার কাজই হলো শিক্ষার্থী শিক্ষণকে প্রপার ওয়েতে ফ্যাসিলিটেট করা, যাতে তারা সমগ্র জ্ঞানের বিষয়টিকে সঠিকভাবে আয়ত্ত করতে পারে। কিন্তু এই যে শিক্ষকদের কাজ সম্বন্ধে আমরা এত কথা বলছি, আমরা এত ব্যাখ্যা দিলাম শিক্ষকের কাজ কি হওয়া উচিত, এই কার্যগুলি সম্পাদন করা কি এতটাই সোজা? বা শিক্ষাক্ষেত্রে শিক্ষকের যে অ্যাক্টিভিটিসগুলি রয়েছে সেই অ্যাক্টিভিটিসগুলো কার্যকরীভাবে এক্সিকিউট করা কি এতটাই সোজা? কিভাবে এই কাজগুলিকে আমরা এক্সিকিউট করব বা সম্পাদন করব? কিভাবে শিক্ষণ পদ্ধতিগুলিকে আমরা আরও উন্নতির মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষাকে আরও সহজতর করে তুলব এবং শিশুর মনের বিকাশ ঘটাতে আমরা সাহায্য করব, এই বিষয়গুলিকে নিয়ে যে শাখা কাজ করে সেই শাখাকে বলা হয় পেডাগজি, বা অনেকে বাংলায় বলে থাকেন শিক্ষণ পদ্ধতি। আজকে আমরা যে বিষয়গুলি আলোচনার মধ্যে রাখব তার মধ্যে প্রথম হলো পেডাগজির অর্থ এবং তার বৈশিষ্ট্য, বা মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ পেডাগজি, এবং তারপরে আমরা জানব পেডাগজির ঐতিহাসিক বিবর্তন অর্থাৎ হিস্টোরিক্যাল ইভলিউশন অফ পেডাগজি, এবং তারপরে আমরা দেখব পেডাগজির নীতিসমূহ কী অর্থাৎ প্রিন্সিপালস অফ পেডাগজি, এবং তার পরবর্তীতে আমরা দেখে নেব আমাদের যে আরেকটা আলোচনার বিষয় পেডাগজির বিশ্লেষণের অর্থ কী অর্থাৎ মিনিং অফ পেডাগজিক্যাল অ্যানালাইসিস, এবং তার সাথে সাথে আমরা দেখব পেডাগজির বিশ্লেষণের উপাদানগুলি কী কী অর্থাৎ ভেরিয়াস এলিমেন্টস অফ পেডাগজিক্যাল অ্যানালাইসিস, এবং তারপর আমরা আলোচনা করব পেডাগজি বিশ্লেষণের সুবিধাগুলি কী কী বা দ্য অ্যাডভান্টেজেস অফ পেডাগজিক্যাল অ্যানালাইসিস, এবং শেষে আমরা দেখব পেডাগজির বিশ্লেষণের অসুবিধাগুলিই বা কী অর্থাৎ দ্য ড্রব্যাকস অফ পেডাগজিক্যাল অ্যানালাইসিস। তাহলে প্রথমে পেডাগজির অর্থ বা মিনিং অফ পেডাগজি। এই যে পেডাগজি শব্দটা আমরা উচ্চারণ করছি বা পেডাগজিটাকে নিয়ে আমরা আলোচনা করতে চাইছি, এই শব্দটার যদি আমরা রুট দেখি যে পেডাগজি কোথা থেকে এলো, তাহলে আমরা দেখব যে পেডাগজি শব্দটি গ্রিক শব্দ পাইডো থেকে এসেছে। পেডাগজি শব্দটি গ্রিক শব্দ পাইডো এবং গোগোস থেকে এসেছে, অর্থাৎ পাইডো এবং গোগোস এই দুটো হলো পেডাগজির দুটো মূল শব্দ, যা সংমিশ্রণে পেডাগজি শব্দটির উৎপত্তি লাভ করেছে। কিন্তু এই পাইডো আর গোগোস বলতে কি বোঝায়? পাইডো বলতে বোঝায় শিশু বা চাইল্ড, এবং অপর যে শব্দটি রয়েছে গোগোস, এই গোগোস বলতে বোঝায় শিক্ষাদান বা টিচিং। সুতরাং যদি এইগুলোকে আমরা একত্রে বোঝার চেষ্টা করি তাহলে মানেটা এরকম দাঁড়াবে শিক্ষার তত্ত্ব ও পদ্ধতি সম্পর্কিত বিজ্ঞান বা টিচিং অফ চাইল্ড। অর্থাৎ এখানে পেডাগজি বলতে শিক্ষার যে পদ্ধতি বা শিক্ষার যে তাত্ত্বিক দিক তার বিজ্ঞানকে বোঝানো হয়েছে। অর্থাৎ পেডাগজি মানে হলো কি পদ্ধতিতে বা কি উপায়ে একজন শিক্ষার্থীকে সঠিকভাবে শিক্ষাদান করা যাবে। তাহলে শিক্ষার্থীদেরকে সঠিকভাবে শিক্ষাদান করার উপায়টা কি, বা সেক্ষেত্রে কি নিয়ম নীতি, কি প্রিন্সিপাল বা কি স্ট্র্যাটেজি আমরা অবলম্বন করব, সেই বিষয় নিয়ে যে শাখা আলোচনা করে সেই শাখাকে বলা হয়ে থাকে পেডাগজি। এবার আমরা দেখব যে এই পেডাগজির বৈশিষ্ট্যগুলি কি কি, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ পেডাগজি। পেডাগজির বৈশিষ্ট্য উল্লেখ করতে গেলে প্রথমত বলতে হয় যে পেডাগজি শিক্ষার লক্ষ্য, শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার নীতি, শিক্ষার পদ্ধতি এবং শিক্ষার মূল্যায়ন ব্যবস্থা, এই সকল বিষয় নিয়ে কাজ করে থাকে। অর্থাৎ পেডাগজি এমন একটা শাখা যা একটা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কি হবে বা লক্ষ্য কি হবে তা নিয়ে কাজ করে। অর্থাৎ শিক্ষা প্রক্রিয়া কেন আমরা পরিচালনা করতে চাইছি তার সঠিক গোল বা এইমস নিয়ে কাজ করে থাকে পেডাগজি, এবং তার পাশাপাশি শিক্ষণ প্রক্রিয়ার, তাহলে পেডাগজি শিক্ষণ প্রক্রিয়ার লক্ষ্য কী বা শিক্ষণ প্রক্রিয়ার উদ্দেশ্য কী তা নিয়ে কাজ করে থাকে। অর্থাৎ একটা শিক্ষণ বা টিচিং কেন আমরা দিচ্ছি
বা শিক্ষণ প্রক্রিয়ার যে উদ্দেশ্য সেইগুলোকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেই বিষয়গুলি নিয়ে কাজ করে পেডাগজি। তার পাশাপাশি শিক্ষণের যে বিভিন্ন নীতিগুলি রয়েছে, আমরা উদাহরণ হিসেবে বলতে পারি কোশ্চেন অ্যান্সার, দ্য প্রিন্সিপাল অফ সিম্পল টু কমপ্লেক্স, দ্য প্রিন্সিপাল অফ লোয়ার টু হায়ার। তো এই যে বিভিন্ন নীতিগুলি রয়েছে, এই নীতিগুলি নিয়েও কাজ করে থাকে পেডাগজি। এবং তার পাশাপাশি শিক্ষণের উদ্দেশ্য কি হবে এবং তার পাশাপাশি শিক্ষণের পদ্ধতি কি হবে, অর্থাৎ স্ট্র্যাটেজি অফ টিচিং, কিভাবে শিক্ষার্থীদেরকে বিষয়বস্তুর জ্ঞান দেওয়া হবে সেই পদ্ধতিগত দিকটি নিয়েও কাজ করে থাকে পেডাগজি। এবং এগুলির সাথে পেডাগজি এটাও ব্যাখ্যা করে যে শিক্ষণ প্রক্রিয়াকে কিভাবে মূল্যায়ন করা যাবে, অর্থাৎ ইভ্যালুয়েশনাল স্ট্র্যাটেজি অফ টিচিং। আমরা একটা শিক্ষাদান কত সঠিকভাবে করতে পেরেছি বা কোনো শিক্ষাদান সম্পন্ন করার পেছনে আমাদের কোনো অসুবিধা হয়েছে কিনা সে বিষয়েও কিন্তু কাজ করে থাকে। সেই বিষয়কে যাচাই করার জন্যও কিন্তু পেডাগজি কাজ করে থাকে। সুতরাং মূল্যায়নও পেডাগজির একটা গুরুত্বপূর্ণ দিক। এর দ্বিতীয় বৈশিষ্ট্য হিসাবে বলতে হয় যে শিক্ষার প্রকৃতি, শিক্ষার প্রক্রিয়া এবং শিক্ষার ফলাফল নিয়েও আলোচনা করে পেডাগজি। সুতরাং একটা শিক্ষা ব্যবস্থার শিক্ষণ বা শিক্ষার প্রকৃতি কি হবে, পেডাগজি শিক্ষণ প্রক্রিয়ার প্রকৃতি, শিক্ষণ প্রক্রিয়া এবং তার ফলাফল ইত্যাদি নিয়েও আলোচনা করে থাকে। অর্থাৎ একটা টিচিং পদ্ধতি কেমনভাবে চলবে, তার প্রকৃতিগত দিকটি কি হবে। প্রকৃতিগত দিক মানে শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা কি থাকবে, শিক্ষার্থীর ভূমিকা কি থাকবে, বা শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে কিভাবে বিষয়বস্তুগুলো সম্পাদিত হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করে থাকে পেডাগজি। এবং আমরা জানি যে পেডাগজির মধ্যে বিভিন্ন রকমের মাধ্যম রয়েছে বা বিভিন্ন শিক্ষাদান পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলিকে সঠিক উপায়ে বিশ্লেষণ করাও কিন্তু পেডাগজির একটা কাজ। এবং এর পাশাপাশি পেডাগজির আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শিক্ষণের ফলাফলটা কী। যখন একজন শিক্ষার্থীকে শিক্ষক শিক্ষাদান করে থাকেন, শিক্ষকের কিন্তু মূল উদ্দেশ্যই হয় যে শিক্ষার্থী সেই বিষয়টি যাতে সঠিকভাবে আয়ত্ত করতে পারে। যেমন শিক্ষক যদি কোনো বিষয়ের কনসেপ্ট শিক্ষার্থীকে প্রদান করতে চান, তাহলে শিক্ষক চাইবেন যত রকমভাবে হোক ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থীকে সেই বিষয়টি শেখাতে। এক্ষেত্রে তাকে বিভিন্ন রকমের টিচিং স্কিলের প্রদর্শন করতে হতে পারে, বা শিক্ষার্থীকে বোঝানোর জন্যে শিক্ষক মহাশয় নানান রকমের শিক্ষণ পদ্ধতিকে অবলম্বন করতে পারেন। তো এই যে নানান রকমের অ্যাক্টিভিটিগুলো শিক্ষক মহাশয় সম্পাদন করলেন, সেগুলো কতটা ফলপ্রসূ বা সেগুলো আদৌ শিক্ষার্থীর কোনো কাজে লাগলো কি না সেটা দেখাটাও কিন্তু জরুরি বিষয়। তো এটাকে বলা হয় শিক্ষণ প্রক্রিয়ার ফলাফল নির্ণয়। অর্থাৎ শিক্ষক কতটা সঠিকভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পেরেছেন সেটাকে ইভ্যালুয়েশন করা দরকার। তো সেই কাজটাকেও কিন্তু পেডাগজির মাধ্যমে চলে আসে, সেই কাজটাও সম্পাদন করে থাকে পেডাগজি। তাহলে পেডাগজি শিক্ষাদান পদ্ধতি, শিক্ষাদানের প্রকৃতি এবং শিক্ষাদান আদৌ ঠিকঠাক হয়েছে কি না বা শিক্ষাদানের যে মূল্যায়ন সেই বিষয়েও কিন্তু কাজ করে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষণ প্রক্রিয়ার সাথে অন্যান্য যে সমস্ত শাখা যুক্ত রয়েছে, অর্থাৎ মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান বা দর্শন, এই সমস্ত শাখার যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়েও আলোচনা করে থাকে পেডাগজি। আমরা পেডাগজিকে যদি একটা আলাদা বিষয় হিসাবে উল্লেখ করি তাহলে কিন্তু ভুল করা হবে, কারণ পেডাগজির মধ্যে আমরা যদি পেডাগজিকে বিশ্লেষণ করতে চাই বা শিক্ষণ পদ্ধতির যে বিজ্ঞান, সেই বিজ্ঞানকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে সেখানে কিন্তু আরও কিছু বিজ্ঞানের কথা বা আরও কিছু শাখার কথা অটোমেটিক্যালি চলে আসে। কারণ শিক্ষণ প্রক্রিয়াকে যদি অ্যানালাইসিস করে দেখা হয়, আমরা প্রথমেই দেখব যে শিক্ষণ প্রক্রিয়া, তাহলে আমাদেরকে দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে কাদেরকে শিক্ষণ দেওয়া হবে বা টিচিং ফর হুম, এবং আরেকটি হচ্ছে কোন পরিবেশে আমরা শিক্ষাদান দিচ্ছি বা শিক্ষণের সামাজিক অবস্থাটা কি আছে। তো এই যে সামাজিক অবস্থা এবং কাদের জন্য আমরা শিক্ষা দান করছি বা শিক্ষার্থী, এই দুটো ডাইমেনশনকে আমাদের বোঝা খুব দরকার। তো এই দুটো ডাইমেনশনকে নিয়ে আলোচনা করার জন্যে আমাদের দুটো আলাদা শাখার কথা উল্লেখ করতে হয়। একটা হচ্ছে মনোবিজ্ঞান,
যা শিক্ষার্থীদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে চিন্তাভাবনা করতে আমাদেরকে সাহায্য করে থাকে। আরেকটা হলো সমাজবিজ্ঞান, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে সমাজবিজ্ঞানের যে ভূমিকা রয়েছে বা শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষা প্রদানের ক্ষেত্রে সোশিওলজিক্যাল যে পার্সপেক্টিভস সেই পার্সপেক্টিভস বোঝার জন্য কিন্তু আমাদের সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা দরকার। এই দুটোর পাশাপাশি আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হলো দর্শন বা ফিলোসফিক্যাল পার্সপেক্টিভস, অর্থাৎ শিক্ষণ কতটা লক্ষ্যাভিমুখী হচ্ছে বা শিক্ষণের লক্ষ্যগুলি বা কী হবে তা কিন্তু নির্ধারিত হয় দর্শনের মাধ্যমে। তাহলে যদি আমরা এই দিক থেকে বিচার করি তাহলে দেখব যে শিক্ষণের একটা অন্যতম প্রকৃতিগত দিক হলো শিক্ষণের মধ্যে রয়েছে মনোবিজ্ঞান, শিক্ষণের মধ্যে রয়েছে সমাজবিজ্ঞান এবং রয়েছে দর্শনের তাত্ত্বিক দিক। তো এই জন্যেই অনেকে বলে থাকেন যে শিক্ষণের ক্ষেত্রে একটা ফিলোসফিক্যাল পার্সপেক্টিভস রয়েছে। কেমন ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ? একটা ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ রয়েছে যার মাধ্যমে শিক্ষণ তার যে লক্ষ্য বা তার যে নীতি সেগুলো নির্ধারণ করে থাকে, এবং একটা সামাজিক বা সোশিওলজিক্যাল পার্সপেক্টিভসও রয়েছে যার মাধ্যমে শিক্ষণ প্রক্রিয়াটি সঠিকভাবে পরিচালিত হয় বা এক্ষেত্রেও তার লক্ষ্যগুলি নির্ধারণ করতে সাহায্য করে। এবং আরেকটি দিক রয়েছে সাইকোলজিক্যাল দিক, যার মাধ্যমে শিক্ষণ কার্যটি সঠিকভাবে পরিচালনা করা যায়। তাহলে এই যে দর্শন বা মনোবিজ্ঞান বা সমাজবিজ্ঞান, এই তিন ধরনের আলোচনার মাধ্যমে বা এই তিন ধরনের বিশ্লেষণের মাধ্যমে শিক্ষণ প্রক্রিয়াটি তার যে লক্ষ্য, তার যে পদ্ধতি বা তার যে বিভিন্ন রকমের কর্মসূচি সেগুলিকে কিন্তু সম্পাদন করতে বা সেগুলিকে নির্বাচন করতে বিশেষভাবেই উদ্বুদ্ধ হয়ে ওঠে, নির্বাচন করতে পারে। এবার আমরা দেখব যে এই যে পেডাগোজির কথা আলোচনা করছি, এই পেডাগোজির ঐতিহাসিক বিবর্তনটা কিভাবে হয়েছে। সুতরাং অর্থাৎ আমরা বলতে চাইছি যে আজকের যে শিক্ষণ পদ্ধতি বা আজকের যে পেডাগোজিক্যাল প্রসিডিওর, সেই পেডাগোজিক্যাল প্রসিডিওর কি আগে থেকেই এরকম ছিল? যদি ভালো করে খেয়াল করে দেখি তাহলে নিশ্চয়ই আজকের পেডাগোজিক্যাল প্রসিডিওর বা শিক্ষাদান পদ্ধতি বা শিক্ষণ পদ্ধতি আগের শিক্ষাদানের পদ্ধতির সাথে কিন্তু অনেকটাই পরিবর্তিত। কেননা শিক্ষাদান পদ্ধতি কেমন হবে তা কতগুলি বিষয়ের উপর নির্ভর করে, যার মধ্যে একটা হচ্ছে শিক্ষাদানের উদ্দেশ্য কী, আরেকটা হলো শিক্ষার্থীদের বৈশিষ্ট্য, যেটা আমরা দেখলাম সাইকোলজিক্যাল নেচার অফ দ্য স্টুডেন্ট। সেই সাইকোলজিক্যাল নেচারও কিন্তু আমাদের পেডাগোজিক্যাল স্ট্র্যাটেজি কী হবে তা নির্ধারণ করতে সাহায্য করে। এবং আরেকটা হলো সোসাইটাল ডিমান্ড, অর্থাৎ সমাজ শিক্ষকের কাছ থেকে বা শিক্ষাদানের মাধ্যমে কি চাইছে বা শিক্ষাদানকে কিভাবে দেখছে। তো এই সমস্ত বিভিন্ন বিষয় কিন্তু সময়ের সাথে সাথে বা যুগের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায়। তো এই যে পরিবর্তন, সেই পরিবর্তন কি আমাদের পেডাগোজির মধ্যে প্রভাব ফেলেছে? যদি ভালো করে বিশ্লেষণ করি তাহলে দেখব সেখানে অবশ্যই প্রভাব রয়েছে। এবং এই আলোচনাটিকে আমরা প্রাচীন শিক্ষামূলক পদ্ধতি থেকে শুরু করে বর্তমানকালের বা ভবিষ্যতের যে শিক্ষা পদ্ধতি সেই দিক অবধি আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে এনসাইন্ট পেডাগোজিক্যাল প্র্যাকটিসেসগুলো কেমন ছিল। এনসাইন্ট পেডাগোজিক্যাল প্র্যাকটিসগুলির কথা আমরা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু পেডাগোজি বা শিক্ষাদান পদ্ধতি একটু অন্য রকমভাবে পরিচালিত হতো, যেখানে আমরা বলতে পারি শিক্ষাদান প্রক্রিয়ার ক্ষেত্রে একদম সেন্টারে বা মুখ্য ভূমিকায় ছিলেন শিক্ষক। শিক্ষক হিসাবে তাকে ধরা হতো একটা বিপুল জ্ঞানের সম্ভার, যে জ্ঞান থেকে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বা অভিজ্ঞতা সঞ্চালিত হতো। এবং শিক্ষার্থীদের কাজ কি থাকতো? শিক্ষার্থীরা সেই অতিবাহিত জ্ঞান, সেই বাহিত জ্ঞান তারা সংরক্ষণ করত এবং সেগুলোর মাধ্যমে নিজেদেরকে বিকাশ করার চেষ্টা করত। তো প্রাচীনকালের যে শিক্ষা পদ্ধতি, সেই পদ্ধতিটা কিন্তু এই রকমভাবে অতিবাহিত হতো এবং সেখানে আমরা দেখতাম যে শিক্ষণের অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদেরকে মূলত আধ্যাত্মিক এবং ধর্মীয় বিষয়গুলির প্রতি ওয়াকিবহাল করে তোলা। এর পরবর্তীকালে আমাদের যে সময়টা এলো সেটা হলো ক্লাসিক্যাল প্রভাব বা গ্রিস এবং রোমের যে প্রভাব শিক্ষণ ক্ষেত্রে। তো টিচিংয়ের ক্ষেত্রে গ্রিস এবং রোমের যে প্রভাব বা যে ইনফ্লুয়েন্স, সেক্ষেত্রে আমরা দেখব সেই সময়ে বা শুধু গ্রিস এবং রোমই নয়, আরও যে সমস্ত এবং সে সময় আমরা দেখব গ্রিস এবং রোমের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও
একটা ধর্মীয় বাতাবরণ কিন্তু সমগ্র সমাজ ব্যবস্থাকে গ্রাস করেছিল। অর্থাৎ ধর্মীয় নীতির উপর ভিত্তি করে শিক্ষার লক্ষ্য, ধর্মীয় নীতির উপর ভিত্তি করে শিক্ষার উদ্দেশ্য এবং তার পাশাপাশি শিক্ষাদান পদ্ধতি সমগ্রটাই কিন্তু বেষ্টিত থাকত এই ধর্মীয় বিষয়কে অবলম্বন করে। সুতরাং প্রাচীন গ্রিস এবং রোমের শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে ধর্ম এবং তাদের যে ধর্মীয় পদ্ধতি, সেই পদ্ধতিগুলোর একটা ডমিনেন্স আমরা খেয়াল করতে পারি। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে যে বিষয়গুলো শেখানো হতো সেইগুলো যেমন ধর্মীয় ছিল, তার পাশাপাশি যে উপায়ে বিষয়গুলিকে আয়ত্ত করার কথা বলা হয়েছিল তারও উপায় হিসাবে কিন্তু ধর্ম বা রিলিজিয়নের একটা ডমিনেন্সই সেখানে লক্ষ্য করা যায়। তো এই রকমভাবে ক্লাসিক্যাল শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতো এবং তার পরবর্তীকালে এলো মধ্যযুগীয় শিক্ষাবিদ্যা বা মধ্যযুগীয় যে শিক্ষণ পদ্ধতি। তো মিডাইভাল পিরিয়ডের পেডাগজিক্যাল যে ইনফ্লুয়েন্স, সেই পেডাগজিক্যাল ইনফ্লুয়েন্সও কিন্তু শিক্ষাক্ষেত্রে রিলিজিয়াস যে ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্সের বাইরে যেতে পারলো না। এবং যদি আমাদের মতন দেশের কথা ভাবি, আমাদের দেশে মধ্যযুগ মানে হলো, ভারতবর্ষে তখন মধ্যযুগ মানে হলো মুসলিম শাসন ব্যবস্থা এবং সেখানে বিশেষ করে সেই এবং ভারতের মধ্যযুগীয় যে সম্রাট বা ভারতের মধ্যযুগীয় যে সমস্ত মধ্যযুগে যারা শাসন ব্যবস্থা পরিচালনা করতেন তাদের ধর্মীয় ব্যবস্থা অনুযায়ী বা তাদের চিন্তাভাবনা অনুযায়ী কিন্তু শিক্ষাদান পদ্ধতিটা পরিচালিত হতো। তো এক্ষেত্রে আমরা ধর্মীয় প্রভাবটাকে বা তৎকালীন সমাজ ব্যবস্থার প্রভাবটাকে কিন্তু অস্বীকার করতে পারি না। তারা যেভাবে শিক্ষাদান পদ্ধতিটিকে পরিচালনা করে এসেছে তার প্রভাব তৎকালীন শিক্ষা ব্যবস্থার মধ্যেও কিন্তু পরিলক্ষিত হয়েছিল। এবং এর পরবর্তীতে আসে রেনেসাঁস হিউম্যানিজমের শিক্ষা, রেনেসাঁস হিউম্যানিজম ইন এডুকেশান বা রেনেসাঁস হিউম্যানিজমের শিক্ষা। তো এই শিক্ষা ব্যবস্থায় তখন শিক্ষাদান প্রক্রিয়ার ক্ষেত্রে আস্তে আস্তে শিক্ষার্থীকে গুরুত্ব দেওয়ার কথা উঠে এলো। এখানে মনে করা হলো যে শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষার্থী একটা গুরুত্বপূর্ণ উপায় বা শিক্ষাদান যিনি করছেন সেই শিক্ষকও একটি গুরুত্বপূর্ণ উপায়। শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষার্থী একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থীর মতন করে যদি উপস্থাপন না করা যায় বা শিক্ষক যদি শিক্ষার্থীর মতন করে বিষয়বস্তুকে শিক্ষার্থীর সামনে উপস্থাপন না করেন তাহলে কিন্তু সেই শিক্ষাদান কার্যটি সঠিকভাবে সম্পাদিত হবে না বা সেই শিক্ষাদান পদ্ধতিটাকে সঠিকভাবে সম্পাদন করার ক্ষেত্রে সমস্যা পরিলক্ষিত হবে। তো এই জন্যে রেনেসাঁসের মাধ্যমে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচটা আমাদের পেডাগজির মধ্যে ইনক্লুডেড হলো। এরপরে যেটা চলে আসে পেডাগজির ইতিহাসের মধ্যে তা হলো শিক্ষামূলের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা এডুকেশনাল চেঞ্জেস ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। অর্থাৎ যখন সারা বিশ্বে বা সারা দেশে যখন শিল্পের বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হচ্ছে, সেই রিভলিউশনের ফলে প্রয়োজন হয়ে উঠল দক্ষ শ্রমিকের বা সেই রিভলিউশনের জন্যে উপযুক্ত রিসোর্সের প্রয়োজনীয়তা উপলব্ধিত হলো এবং তার ফলে শিক্ষা ব্যবস্থার লক্ষ্য পরিবর্তিত হলো এবং সেই লক্ষ্যকে যাতে সঠিকভাবে আমরা অর্জন করতে পারি তার জন্য যে শিক্ষাদান পদ্ধতি, সেই শিক্ষাদান পদ্ধতির মধ্যেও কিন্তু একটা পরিবর্তন চলে এলো। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা মাথায় রেখে যেমন শিক্ষার লক্ষ্য, শিক্ষার উদ্দেশ্য সমস্ত কিছুতে প্রভাব পড়ল, তার পাশাপাশি শিক্ষকের ভূমিকা কী হবে, শিক্ষার্থীর ভূমিকা কী হবে এবং আলটিমেটলি এডুকেশনাল প্রসিডিওর বা টিচিং লার্নিং প্রসিডিওরটা কী হবে তার মধ্যেও কিন্তু একটা প্রভাব বিস্তার করলো বা একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। তো এর ফলে আমাদের পেডাগজিক্যাল চেঞ্জেসগুলো পরিলক্ষিত হলো এবং এরপরে যেটা এলো সেটা হচ্ছে 20th সেঞ্চুরির যে এডুকেশনাল থিওরিস। অর্থাৎ আমরা দেখলাম যে সাইকোলজিস্টরা অনেক আগে থেকেই শিক্ষার্থীরা কিভাবে শেখে বা কিভাবে শিখলে শিক্ষার্থীদের শিখনটাকে আমরা বা কিভাবে শিক্ষার্থীদের শিখনকে আমরা আরও বেশি প্রভাবিত করতে পারি বা সহযোগিতা করতে পারি সেই বিষয়ে শিক্ষাবিদেরা বা শিক্ষা মনোবিজ্ঞানীরা বিভিন্ন সময় ধরেই চিন্তাভাবনা করে আসছিলেন। বিশেষ করে আমরা বিভিন্ন সাইকোলজিক্যাল স্কুলের কথা মনে করতে পারি যেখানে ফর্মালি শুরু হলো স্ট্রাকচারালিজম থেকে,
তারপরে চলে এলো ফাংশনালিজম, এবং পরবর্তীকালে শিক্ষণের প্রক্রিয়াটিকে যারা নাড়িয়ে দিলেন তারা হলেন বিহেভিয়ারিস্ট বা আচরণবাদী। আচরণবাদীরা বিভিন্ন তত্ত্বভিত্তিক আলোচনার মাধ্যমে তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে শিক্ষার্থীরা কিভাবে শেখে এবং তার ফলে শিক্ষকদেরই বা ভূমিকা কী হবে সেই বিষয়ে তারা কিন্তু দৃষ্টি নিক্ষেপ করলেন। এবং এক্ষেত্রে আমরা বিভিন্ন আচরণবাদীদের প্রদত্ত থিওরিগুলিকে মনে করতে পারি, যেমন ট্রায়াল অ্যান্ড এরর থিওরি বা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বা স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি। তো এই সমস্ত থিওরিগুলো সঠিকভাবে অধ্যয়নের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কিভাবে একজন শিক্ষার্থী তার শিক্ষণকে সম্পন্ন করে, বা যদি শিক্ষক হিসাবে আমরা জানতে চাই যে কিভাবে একজন শিক্ষার্থীর শিক্ষণকে আমরা প্রমোট করতে পারি বা ফ্যাসিলিটেট করতে পারি, তাহলে কিন্তু এই সকল লার্নিং থিওরি, আচরণবাদীদের প্রদত্ত এই সমস্ত লার্নিং থিওরি আমাদের কাছে বিষয়টিকে অনেকটাই পরিষ্কার করে তোলে। এবং এর পাশাপাশি চলে এলো গেস্টাল ভিউ পয়েন্ট, এবং পরবর্তীকালে তার সূত্র ধরে আমরা দেখলাম চলে এলো একটি যুগান্তকারী মতবাদ বা গোষ্ঠী যাকে বলা হয় কগনিটিভিজম বা শিক্ষণের ক্ষেত্রে প্রজ্ঞাবাদীরা। তো এই প্রজ্ঞাবাদীরা আমাদেরকে বোঝাতে চাইলেন যে কিভাবে শিক্ষণে আমাদের বৌদ্ধিক কার্যকলাপগুলি কাজ করে থাকে, কিভাবে শিক্ষণের ক্ষেত্রে আমাদের বৌদ্ধিক ক্রিয়াকলাপগুলি ঘটে থাকে, এবং সেগুলি অধ্যয়নের মাধ্যমে আমরা বুঝতে পারি যে একজন শিক্ষার্থীকে কিভাবে তার শিক্ষণে সহযোগিতা করা যেতে পারে। এবং এই বৌদ্ধিক দার্শনিকদের এবং এই কগনিটিভিস্টদের হাত ধরেই পরবর্তীকালে আরও একটি ধারণার উন্মোচন হলো, সেটা হলো কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ, যেখানে বলা হলো যে শিক্ষক কিন্তু, তো এইভাবে বিভিন্ন সাইকোলজিক্যাল থিওরিজগুলো তৈরি হতে থাকলো, এবং তার পাশাপাশি যে বিশ্ব ঘটনাগুলি ঘটলো এবং তার প্রভাব শিক্ষাক্ষেত্রেও কিন্তু এসে পরিলক্ষিত হলো। তো আমাদেরকে এটাও ভাবতে হবে যে সেই সময়ে বিশ্ব ঘটনাগুলি কী এবং এডুকেশনে তার প্রভাব কী আছে, অর্থাৎ গ্লোবাল ইভেন্টস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন পেডাগজি। কেননা সারা বিশ্বে যে ঘটনাগুলি ঘটে বা সারা বিশ্বের যে অবস্থাগুলি চলে, সেই অবস্থার প্রভাব কিন্তু সেই দেশের বা সেই বিশ্বের শিক্ষা ব্যবস্থা, সেই বিশ্বের নাগরিকদের ভূমিকা সমস্ত কিছুর উপরই প্রভাব বিস্তার করে। তো এক্ষেত্রে যদি আমরা বিশ্ব ঘটনাগুলির কথা উল্লেখ করতে চাই, সেখানে আমরা পাবো বিভিন্ন রকমের, আমরা পাবো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং আমরা পাবো সেখানে বিভিন্ন রকমের এবং নানান রকমের ইনিশিয়েটিভ, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাবো শিক্ষামূলক প্রভাব, এবং আমরা দেখতে পাবো বিভিন্ন রকমের আলোচনা সভা, যেগুলির প্রভাব কিন্তু শিক্ষা ব্যবস্থার পেডাগজির মধ্যে বা শিক্ষা ব্যবস্থার শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে এসে পড়েছে। অর্থাৎ এই পলিসি বা এই পার্সপেক্টিভসগুলো শিক্ষা ব্যবস্থার নতুন নতুন দিকের উন্মোচন করেছে, এবং শিক্ষা ব্যবস্থার পাশাপাশি তার উদ্দেশ্য, তার পাঠ্যক্রম এবং তার পদ্ধতিগত দিক বা যাকে আমরা বলছি টিচিং, সেক্ষেত্রেও কিন্তু প্রভাব বিস্তার করেছে। এবং এর পরবর্তীতে আমরা আরেকটা মাইলস্টোনের কথা বলতে পারি, তা হলো কন্টেম্পোরারি শিফটস ইন পেডাগজিক্যাল অ্যাপ্রোচেস। যেভাবে বিশ্বে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, বা আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে শিক্ষার নানান রকমের উদ্দেশ্য বিচার করা হচ্ছে। বিশেষ করে আমরা ডেলর কমিশনের যে উক্তি বা শিক্ষার যে লক্ষ্য, সেই লক্ষ্যের ক্ষেত্রে আমরা দেখতে পারি সেখানে কিন্তু শিক্ষার সঠিক উদ্দেশ্য প্রণয়নের জন্য 4টি মূল বিষয়কে জোর দেওয়া হয়েছে, এবং সেই 4টি মূল বিষয়কে যদি সঠিকভাবে পরিচালিত করতে হয় বা সঠিকভাবে অর্জন করতে হয়, সেক্ষেত্রে শিক্ষককে কিন্তু তার শিক্ষাদান পদ্ধতির মধ্যেও পরিবর্তন আনতে হবে। তো এই সমসাময়িক শিক্ষামূলক পদ্ধতিগুলির প্রভাব পেডাগজির মধ্যে এসে পড়ছে, এবং তার পাশাপাশি আরও একটা যে বিষয় পেডাগজিতে প্রভাব বিস্তার করে তা হলো ফিউচার ট্রেন্ডস ইন পেডাগজি। এবং সমসাময়িক এই বিষয়গুলির সাথে সাথে আরেকটা বিষয়কে, এবং সমসাময়িক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আরেকটি বিষয় তীব্র আকারে প্রকাশ লাভ করছে, তা হলো প্রযুক্তিবিদ্যা বা প্রযুক্তিবিজ্ঞানের উন্নয়ন। অর্থাৎ শিক্ষার প্রতিটি ক্ষেত্রে এখন প্রযুক্তিবিজ্ঞান কিন্তু প্রভাব বিস্তার করছে। আমরা যদি
আমরা যদি শিক্ষা পদ্ধতির কথা বলি, আমরা যদি শিখন পদ্ধতির কথা বলি, বা শিক্ষা পদ্ধতির যে ব্যবস্থাপনা, সেই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আজকে পেডাগোজির একটা প্রভাব বা পেডাগোজির একটা ব্যবহার আমরা পরিলক্ষণ করি। এবং এই ব্যবহার কোনো খারাপ কিছু নয়, বরঞ্চ শিক্ষা ব্যবস্থাকে উন্নত থেকে আরও উন্নত বা আরও বেশি কার্যকরী করে তুলতে সাহায্য করে এই ব্যবস্থা। তাহলে এই যে সমসাময়িক বিভিন্ন ঘটনা, বিভিন্ন রাষ্ট্রনেতা বা বিভিন্ন রকমের বিকাশ, সেগুলি কিন্তু আমাদের শিক্ষণ পদ্ধতির মধ্যে প্রভাব বিস্তার করেছে। এবং আরেকটি বিষয় হলো ভবিষ্যতে শিক্ষামূলক দিক বা ফিউচার ট্রেন্ডস ইন পেডাগোজি। অর্থাৎ পেডাগোজির মধ্যে যে নতুন নতুন ইনোভেশনগুলি আসছে, নতুন নতুন পেডাগোজিক্যাল মডেল তৈরি হয়েছে, নতুন নতুন পেডাগোজিক্যাল থিওরি তৈরি হয়েছে, বা পেডাগোজির মধ্যে বিভিন্ন রকমের টিচিং লার্নিং, বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল ইনভেন্টরিজ ব্যবহার করা হচ্ছে, সেগুলোও কিন্তু শিক্ষাদান পদ্ধতিকে বা পেডাগোজিকে বিশেষভাবে সাহায্য করে থাকে। আমরা পেডাগোজির এই অর্থটিকে বিশ্লেষণ করার পাশাপাশি পেডাগোজির যে অর্থ, সেই অর্থটা পূর্বে কিভাবে ব্যবহৃত হতো সেটাও একটু খেয়াল করব। আসলে পেডাগোজি বলতে আমরা যেটা দেখলাম সেটা হলো শিক্ষার্থীদের শিখনকে সাহায্য করা বা শিক্ষার্থীর শিখন সম্পর্কিত বিজ্ঞান। কিন্তু প্রাচীনকালে পেডাগোজি শব্দটাকে একটু অন্যভাবেই ব্যবহার করা হতো। প্রাচীনকালে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সময় তাদের যাতে শিক্ষা গ্রহণে একজন সাহায্যকারী থাকেন, প্রাচীনকালে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ কার্যটিকে সাহায্য করার জন্যে তাদের একজন ব্যক্তিকে তাদের সাথে রাখা হতো, যে ব্যক্তি তাদের বিভিন্ন রকমের শিক্ষামূলক কাজগুলি সম্পন্ন করতে সাহায্য করতেন। যেমন শিক্ষার্থীর ব্যাগ গুছিয়ে দেওয়া, বা শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া, বা তার যে শিক্ষাদান প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা। প্রাচীনকালে শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারেন, সেই শিক্ষা গ্রহণের জন্যে একজন করে ব্যক্তিকে তাদের কাছে রাখা হতো, যে ব্যক্তির কাজ ছিল ওই শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের জন্য যে সমস্ত অ্যাসিস্ট্যান্সগুলো প্রয়োজন হয় বলতে যে সমস্ত অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন আছে, যেমন তার শিক্ষা গ্রহণে যাওয়ার জন্য তাকে সাথে করে নিয়ে যাওয়া, বা তার ব্যাগ গুছিয়ে দেওয়া, বা আরও অন্যান্য শিক্ষা সহায়ক উপকরণগুলি তাকে সঠিকভাবে মনে করিয়ে দেওয়ার জন্য একটা লোক বা একজন ব্যক্তিকে নির্ধারণ করা হতো। তো সেই সহায়ক ব্যক্তিকেই বলা হতো সেই সময়ে পেডাগোজি। তো এইভাবেও কিন্তু পেডাগোজি শব্দটিকে আমরা ভাবতে পারি, যে শব্দটি বা যে কনসেপ্টটির কাজ ছিল শিক্ষার্থীর শিখনে সহায়তা করা। এবারে আমরা দেখব পেডাগোজির নীতিগুলি কী কী, বা প্রিন্সিপালস অফ পেডাগোজি। পেডাগোজির মূল নীতিগুলির মধ্যে প্রথমত রয়েছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা বা লার্নার সেন্টার্ড এডুকেশন। বর্তমানে শিক্ষার বিভিন্ন বিজ্ঞান, শিক্ষার বিভিন্ন তথ্য, শিখনের বিভিন্ন তথ্য, বর্তমানে বিভিন্ন রকমের লার্নিং থিওরিজ, তারা কিন্তু শিক্ষণ প্রক্রিয়াটিকে, বর্তমানের যে বিভিন্ন লার্নিং থিওরিজগুলি রয়েছে, সেই লার্নিং থিওরিতে একটা বিষয় বারে বারেই উঠে এসেছে, সেটা হলো লার্নার সেন্টার্ডনেস। এবং বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন মনোবিজ্ঞানী এটা স্বীকার করেছেন যে শিখন প্রক্রিয়ায় যদি শিক্ষার্থীকে আমরা সেন্টারে রাখি বা শিক্ষার্থীকে কেন্দ্র করে যদি আমরা শিখন প্রক্রিয়াটিকে পরিচালিত করি, তাহলে সেই শিক্ষার্থীর শিখনটা অনেক সহজতর এবং কার্যকরী হয়ে ওঠে। অর্থাৎ আমরা যখন শিখন প্রক্রিয়াটি পর্যালোচনা করব বা পরিচালনা করব, তখন দেখব যে ওই শিক্ষার্থীর নিড কী, বা ওই শিক্ষার্থীর কোন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলি তার শিখনকে সাহায্য করবে। সেই বৈশিষ্ট্য বা সেই চাহিদাগুলিকে যদি আমরা মাথায় রেখে আমাদের শিক্ষণ প্রক্রিয়াটিকে সম্পাদন করতে পারি, তাহলে সেই টিচিং কিন্তু অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে। তাহলে পেডাগোজির প্রিন্সিপালগুলির মধ্যে এই চাইল্ড সেন্টার্ডনেস বা লার্নার সেন্টার্ডনেস কিন্তু একটা অন্যতম বিষয়। দ্বিতীয়ত সক্রিয় শেখা বা অ্যাক্টিভ লার্নিং। শিক্ষণের নীতি বা পেডাগোজির নীতি হিসাবে এই অ্যাক্টিভ লার্নিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। পেডাগোজিতে বলা হয় যে শিখন প্রক্রিয়াতে যদি শিক্ষার্থীকে আমরা সক্রিয় করে রাখতে পারি, তাহলে তাদের শিক্ষণটি অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে, তাদের লার্নিংটি অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে। এবং এই একই বিষয় কিন্তু
বিএফ স্কিনার তার যে অপারেন্ট কন্ডিশনিং, সেই অপারেন্ট কন্ডিশনিং থিওরিতেও উল্লেখ করেছেন। স্কিনার সেখানে বলেছেন যে ইন আ লার্নিং প্রসেস দ্য লার্নার শুড বি অ্যাক্টিভ অর অপারেন্ট, অর্থাৎ শিক্ষার্থী যদি অ্যাক্টিভ না হয়, শিক্ষার্থী যদি সক্রিয় না হয়, তাহলে তার শিখন কিন্তু কার্যকরী হবে না, বা শিক্ষকের যে শিখন প্রক্রিয়া, সেই শিখন প্রক্রিয়া সঠিকভাবে ফলপ্রসূ হয়ে উঠতে পারবে না। এই জন্য আমাদেরকে ভাবতে হবে যে শিক্ষণ প্রক্রিয়ায় যাতে শিক্ষার্থী অ্যাক্টিভভাবে অংশগ্রহণ করতে পারে। তো এটা হচ্ছে পেডাগজির আরেকটা গুরুত্বপূর্ণ দিক। এবং এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হলো অর্থপূর্ণ প্রতিক্রিয়া বা মিনিংফুল ফিডব্যাক। শিক্ষণ প্রক্রিয়া যখন চলবে, চলাকালীন শিক্ষককে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া অনুযায়ী সঠিক ফিডব্যাক দিতে হবে। অর্থাৎ শিক্ষার্থীরা শিক্ষকের উদ্দীপনার পরিপ্রেক্ষিতে যে প্রতিক্রিয়াগুলি প্রদান করবেন, সেই প্রতিক্রিয়াগুলি শিক্ষক যাতে সঠিকভাবে ডিল করেন বা সঠিকভাবে সেগুলিকে অর্থপূর্ণ করে তোলেন, তাহলে কিন্তু শিক্ষণ প্রক্রিয়াটি অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে। যদি দেখা যায় যে শিক্ষার্থী যে প্রতিক্রিয়াগুলি করছেন, সেই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষক সেই অর্থে প্রতিক্রিয়া করছেন না বা সেই অর্থে কোনো রেসপন্স করছেন না, তাহলে কিন্তু শিক্ষার্থীদের প্রতিক্রিয়া করার যে প্রবণতা বা শিক্ষার্থীদের প্রতিক্রিয়া করার যে চাহিদা, সেগুলো কিন্তু কমে আসবে এবং আস্তে আস্তে তাদের পার্টিসিপেশনটাও কিন্তু অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভের পথে চলে যেতে বাধ্য হবে। তো এই জন্যে একটা পেডাগজিক্যাল প্রসিডিওরের মধ্যে শিক্ষার্থীদের সঠিকভাবে প্রতিক্রিয়া প্রদান করা একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং পেডাগজির আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো বিভিন্ন শেখার শৈলীর সমর্থন বা ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। একটা ক্লাসরুমে বিভিন্ন রকমের শিক্ষার্থী থাকে। এই যে বিভিন্ন রকমের শিক্ষার্থী, তারা বিভিন্ন রকমভাবে শিখতে পছন্দ করেন। অর্থাৎ দেখা যাবে কোনো শিক্ষার্থী এরকম হতে পারে, তারা সেলফ সাপোর্টিভ ওয়েতে শিখতে পছন্দ করেন, অর্থাৎ নিজে থেকে কোনো বিষয়বস্তুকে শিখতে তারা বা কোনো বিষয়বস্তুকে করে শিখতে তারা বেশি পছন্দ বোধ করেন বা স্বাচ্ছন্দ্য বোধ করে। আবার কোনো শিক্ষার্থী হতে পারে এরকম যে হয়তো অন্যের সাহায্য নিয়ে বিষয়বস্তুকে শিখতে পছন্দ করে। আবার বিভিন্ন শিক্ষাবিদেরা বলেছেন, অনেক শিক্ষার্থীকে লক্ষ্য করা যায় যারা শিখনের ক্ষেত্রে ভিজুয়াল অ্যাপ্রোচটাকে বেশি প্রেফার করে থাকেন। ভিজুয়াল অ্যাপ্রোচ মানে অনেক শিক্ষার্থী আছেন যারা বিষয়বস্তুকে দেখে শেখাকে অনেক বেশি পছন্দ করেন। আবার অনেক শিক্ষার্থী এরকমও আছে যারা দেখার থেকে শুনে শিখতে বেশি পছন্দ করে, যাদেরকে বলা হয় লিসেনার। তো এই যে বিভিন্ন পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের শিখনকে প্রেফার করছে, সেই বিষয়কে যদি মাথায় রেখে, সেই স্টাইলগুলোকে যদি মাথায় রেখে শিক্ষক তার ইনস্ট্রাকশনগুলিকে প্রোভাইড করেন, তাহলে হয়তো শিক্ষার্থীরা সঠিকভাবে আরও আনন্দের সাথে বিষয়বস্তুকে আয়ত্ত করতে পারবে। তো এই জন্যে বলা হয় পেডাগজির অন্যতম নীতি হলো শিক্ষার্থীর এই যে ডাইভার্সিফাইড স্টাইল, এই স্টাইলগুলিকে স্বীকৃতি প্রদান করা এবং সেই অ্যাকর্ডিংলি শিখন প্রক্রিয়াটিকে প্রসিড করানো। আর একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো মূল্যায়নের বৈচিত্র্য। অর্থাৎ শিক্ষক মহাশয় যে বিষয়গুলির ইনস্ট্রাকশন প্রোভাইড করছেন, সেই ইনস্ট্রাকশনটা তিনি সঠিকভাবে প্রোভাইড করতে পারছেন কি না, সেই ইনস্ট্রাকশনটা প্রোভাইড করার ক্ষেত্রে কতটুকু শিক্ষক কার্যকরী হয়েছেন তা দেখার জন্যে মূল্যায়নের বৈচিত্র্য আনা দরকার। অর্থাৎ শিক্ষককে দেখতে হবে যে বিভিন্ন রকমভাবে মূল্যায়ন প্রক্রিয়া সম্পাদন করে দেখতে হবে শিক্ষার্থীরা কতটুকু বিষয়বস্তু অর্জন করতে পেরেছে। শিক্ষার্থীরা যদি আমরা বিভিন্ন রকমভাবে মূল্যায়ন পদ্ধতিকে পরিচালনা না করি, তাহলে সমগ্রভাবে শিক্ষার্থীকে কিন্তু আমরা পরিচালনা করতে পারবো না, তাহলে কিন্তু সমগ্রভাবে শিক্ষার্থীদেরকে আমরা মূল্যায়ন করতে পারবো না। যেমন যদি আমরা এখানে শুধুমাত্র মূল্যায়নের পদ্ধতি হিসাবে অবজেক্টিভ টাইপ কোশ্চেনের কথা বলি বা অবজেক্টিভ টাইপ ইভ্যালুয়েশনের কথা বলি বা ফরমেটিভ ইভ্যালুয়েশনের কথা বলি, তাহলে কিন্তু শিক্ষার্থীদের যে প্রপার আন্ডারস্ট্যান্ডিং বা শিক্ষার্থীদের যে নলেজের কনস্ট্রাকশন প্রপারলি হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো না। তার জন্য আমরা যদি শুধুমাত্র মাল্টিপল চয়েস অপশনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান কতটুকু অর্জিত হয়েছে সেটা দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু শিক্ষার্থীদেরকে সামগ্রিকভাবে
মূল্যায়ন করতে সক্ষম হব না, বা একটি শিখন প্রক্রিয়ার যে বিভিন্ন রকমের উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যগুলিকে কিন্তু আমরা সঠিকভাবে বিচার করতে পারবো না। তার জন্য প্রয়োজন ডাইভার্সিফাইড ইভ্যালুয়েশনাল প্রসিডিওর, অর্থাৎ এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেনের মাধ্যমে, বা হতে পারে এসএ টাইপ কোশ্চেনের মাধ্যমে, বা শর্ট কোশ্চেনের মাধ্যমে আমরা নানান উপায়ে দেখে নেব যে শিক্ষার্থীরা কত সুন্দরভাবে বা কত কার্যকরীভাবে বিষয়গুলিকে আয়ত্ত করতে পেরেছে। তো এই জন্য মূল্যায়নের নীতিটা নির্ধারণ করা পেডাগোজির একটা অন্যতম দিক। আর একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো সহযোগিতা ও সংযোগ বা কোলাবোরেশন অ্যান্ড কানেকশান, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষণের সময় দেখতে হবে যাতে প্রতিটা শিক্ষার্থী তার শিক্ষণকে অন্যের সাথে, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষণের ক্ষেত্রে দেখতে হবে যে শিক্ষক এবং শিক্ষার্থীর একটি সহযোগিতাপূর্ণ ব্যবস্থার মাধ্যমে যাতে শিক্ষণ প্রক্রিয়াটি সম্পাদন হয়ে থাকে। এবং শুধু শিক্ষক এবং শিক্ষার্থী নয়, শিক্ষার্থীর সাথে তার যে পিয়ার গ্রুপস বা তার যে বন্ধু দল, সেই বন্ধু দলের সাথেও কিন্তু সহযোগিতার মাধ্যমে তাদের শিক্ষণকে আমাদের প্রমোট করা উচিত, আমাদের প্রমোট করতে হতে পারে। তো এই যে বন্ধুর সাথে বা শিক্ষকের সাথে সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করছেন, এক্ষেত্রে জ্ঞানের বিভিন্ন বিষয়ের সাথে তারা সঠিকভাবে সংযোগ স্থাপন করতে পারে এবং বিষয়গুলিকে তারা তাদের তাদের জ্ঞানের শিখরে আবদ্ধ করে রাখতে পারে এবং বিষয়বস্তুকে তারা সঠিকভাবে অর্জন করতে পারে। তো এইটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল, যাতে করে খেয়াল করতে হবে যে টিচিংয়ের মাধ্যমে যাতে একটা সহযোগিতামূলক বা একটা সম্ভাবনাময় পরিবেশ তৈরি করা যায়। পেডাগোজির আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো চিন্তন বিকাশ, অর্থাৎ পেডাগোজির মাধ্যমে শিক্ষার্থীদের যাতে ক্রিটিক্যাল থিঙ্কিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়ে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ শিক্ষক তার শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের এমন মনোভাব তৈরি করে দেবেন যাতে শিক্ষার্থীরা বিষয়বস্তুকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইকরণের মাধ্যমে শিখতে উদ্বুদ্ধ হয়। অর্থাৎ শিক্ষার্থী বিষয়বস্তুর প্রতিটি বিষয়কে, শিক্ষার্থী বিষয়বস্তুর প্রত্যেকটা জ্ঞানের ক্ষেত্রকে বা প্রত্যেকটা বিষয়বস্তুকে আয়ত্ত করার চেষ্টা করবেন এবং তার যত রকমের ডাউট বা তার যত রকমের সংশয় থাকবে কোনো বিষয় সম্বন্ধে, সেই সংশয়গুলি সে শিক্ষকের সাথে যাতে আলোচনার মাধ্যমে নিবারণের সুযোগ পায় সেই বিষয়কেও কিন্তু শিক্ষককে গুরুত্ব দিতে হবে। তো এটা হলো, সুতরাং এমন শিক্ষা পদ্ধতি বা এমন শিক্ষাদান পদ্ধতির ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে শিক্ষার্থীদের সঠিকভাবে চিন্তাশক্তির বিকাশ সাধন হয় এবং তারা আলটিমেটলি ইন্ডিপেন্ডেন্টভাবে পরবর্তীকালে বিভিন্ন সমস্যার সমাধান করে উঠতে পারে। তো আমরা এতক্ষণে দেখলাম যে পেডাগোজি বলতে কি বুঝি এবং আমরা এতক্ষণে দেখলাম পেডাগোজির অর্থ কী এবং এই পেডাগোজির বৈশিষ্ট্যগত দিকগুলি কী কী। এবার আমরা আলোচনা করব আরেকটা কনসেপ্ট, সেটা হলো পেডাগোজিক্যাল অ্যানালাইসিস বা শিক্ষণ পদ্ধতির বিশ্লেষণ। পেডাগোজিক্যাল অ্যানালাইসিস হলো শিক্ষা এবং শিক্ষণ পদ্ধতিগুলিকে গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করে আরও কার্যকরী করে তোলার পদ্ধতি। অর্থাৎ একটা শিক্ষা পদ্ধতির যে বিভিন্ন উপাদান থাকে এবং তার পাশাপাশি একটা শিক্ষণ পদ্ধতিরও যে বিভিন্ন উপাদানগুলি রয়েছে, সেই উপাদানগুলি সঠিকভাবে পর্যালোচনার মাধ্যমে বুঝতে পারা এবং সেই উপাদানগুলির পর্যালোচনা করে যাতে শিক্ষা পদ্ধতিকে আমরা আরও উন্নত করতে পারি সেই বিষয়ে গুরুত্ব প্রদান করে থাকে, সেই বিষয় নিয়ে কাজ করে থাকে পেডাগোজিক্যাল অ্যানালাইসিস। একটি শিক্ষণ প্রক্রিয়াকে পেডাগোজিক্যাল অ্যানালাইসিস করা মানে হলো একটি শিক্ষণ প্রক্রিয়াকে ছোট ছোট অংশে ভেঙে তার প্রতিটি অংশকে বিশ্লেষণ করা। কেননা আমরা জানি যে শিক্ষণ মানে তার বিভিন্ন ধাপ রয়েছে বা বিভিন্ন পর্যায় রয়েছে। এই যে বিভিন্ন পর্যায়, এই পর্যায়গুলির কি কি কাজ এবং এই পর্যায়গুলির কি বৈশিষ্ট্য বা এই পর্যায়গুলির কি গুরুত্ব, সেগুলোকে সঠিকভাবে অনুধাবনের জন্যে বা উপলব্ধিকরণের জন্যে সেগুলোকে প্রয়োজন ছোট ছোট অংশে ভাগ করে, এক একটা ভাগ করে তাদেরকে অ্যানালাইসিস করা। তো এই যে বিষয়বস্তুগুলিকে আমরা বোঝার জন্য ছোট ছোটোভাবে আলোচনা করব বা অ্যানালাইসিস করছি, তাকেই বলা হয় পেডাগোজিক্যাল অ্যানালাইসিস।
কেননা যদি আমরা শিখন পদ্ধতির সমগ্র বিষয়গুলিকে ছোট ছোট অংশে না ভেঙে বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারবো না যে সেই বিষয়গুলি ছাত্রদের শিখনের ক্ষেত্রে কেমন অবদান রাখে, বা একটা টিচিং পদ্ধতির যে এলিমেন্টগুলি রয়েছে সেগুলির প্রত্যেকটি সম্বন্ধে যদি আমরা প্রপার ওয়েতে অ্যানালাইসিস না করে বুঝতে পারি, আমরা যদি অ্যানালাইসিস না করি, তাহলে আমরা বুঝতে পারবো না যে সেই উপাদানগুলির শিখন প্রক্রিয়াতে ভূমিকা কি রয়েছে। তো এই জন্য পেডাগজিক্যাল অ্যানালাইসিস খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো পেডাগজিক্যাল অ্যানালাইসিসকে আর একটু গভীরভাবে যদি বোঝার চেষ্টা করি, তাহলে দেখব যে এই যে শব্দ পেডাগজিক্যাল অ্যানালাইসিস, এটি কিন্তু মূলত দুটি শব্দের সমন্বয়। এই দুটি শব্দের মধ্যে একদিকে রয়েছে পেডাগজিক্যাল এবং অন্যদিকে রয়েছে অ্যানালাইসিস, এবং এই দুটি শব্দের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের পেডাগজিক্যাল অ্যানালাইসিস। তো এই পেডাগজিক্যাল বলতে কি বোঝায়? পেডাগজিক্যাল বলতে আসলে বোঝায় সায়েন্স অ্যান্ড আর্ট অফ টিচিং, অর্থাৎ শিক্ষণ নিয়ে যেটা আমরা আলোচনা করছি, অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ার যে পদ্ধতিগত দিক, সেই পদ্ধতিগত দিকের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কি রয়েছে, এবং তার পাশাপাশি আমাদেরকে দেখতে হয় তার মধ্যে আর্টের কি ভূমিকা। কারণ একটা শিক্ষাদান পদ্ধতি মানে শুধুমাত্র স্টেপ বাই স্টেপ কতগুলি অ্যাক্টিভিটির সমষ্টি নয়। যদি শুধুমাত্র স্টেপ বাই স্টেপ কতগুলি অ্যাক্টিভিটির সমষ্টি হিসাবে শিক্ষণ বা টিচিংকে ধরা হতো, তাহলে বলা হতো টিচিং জাস্ট অ্যা প্রসেস অফ সায়েন্স, বলা হতো টিচিং হলো একটি সায়েন্স, বলা হতো শিক্ষণ হলো শুধুমাত্র একটি সায়েন্টিফিক প্রসেস। কিন্তু শুধুমাত্র পরপর বিষয়গুলিকে লজিস্টিক ওয়েতে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করলে শিক্ষণ কার্যটি সম্পাদন করা যায় না। এর পাশাপাশি দরকার একটি মানবিক দিক বা একটি আর্টিস্টিক ভিউ পয়েন্ট, যে আর্টিস্টিক ভিউ পয়েন্টে ইনোভেটিভ ওয়েতে শিক্ষার্থীদের সামনে বিষয়বস্তুর উপস্থাপন করাটাও জরুরি। তাই বলা হয় যে শিক্ষণের ক্ষেত্রে কলা এবং বিজ্ঞানের দুটি আলাদা রকমভাবে কন্ট্রিবিউশন রয়েছে। তো এই জন্যেই এই যে পেডাগজিক্যাল বলতে বোঝায় বা শিক্ষণ পদ্ধতি বলতে বোঝায় বিজ্ঞান এবং কলার দুইয়ের সংমিশ্রণ। এবং অপরদিকে পেডাগজিক্যাল অ্যানালাইসিসের যে আরেকটি কম্পোনেন্ট রয়ে গেল আমাদের, সেটা হলো অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস বলতে কি বোঝায়? এই অ্যানালাইসিস বলতে বোঝায় যে বিষয়টিকে শিক্ষক পড়াতে চাইছেন সেই বিষয়টিকে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া বা ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে বিশ্লেষণ করা। অর্থাৎ শিক্ষক যদি কোনো কনসেপ্ট শিক্ষার্থীদেরকে বোঝাতে চান, সেই কনসেপ্টের সাবকনসেপ্টসগুলি কী আছে বা তার আরও ছোট ছোট এলিমেন্টগুলো কী আছে, সেইগুলিকে প্রপার ওয়েতে বিভক্তিকরণ করা এবং সেই অনুযায়ী শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করাটাকেই বলা হয় পেডাগজিক্যাল অ্যানালাইসিস, বলা হয় অ্যানালাইসিস। সুতরাং পেডাগজি মানে আমরা দেখলাম পদ্ধতিগত দিক, সুতরাং পেডাগজিক্যাল মানে আমরা দেখলাম সায়েন্স এবং আর্ট এর যে সংমিশ্রণ এবং এর যে সংমিশ্রণের যে দৃষ্টিভঙ্গি। অপরদিকে অ্যানালাইসিস বলতে আমরা দেখলাম বিষয়বস্তুকে সঠিক উপায়ে ছোট ছোট খণ্ডে ভাগ করে নেওয়া এবং এই ছোট ছোট খণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের আলটিমেটলি একটা জ্ঞানের বিষয়ে বিকশিত করা। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পেডাগজির বিশ্লেষণের ক্রিয়াকলাপগুলি কী কী, বা অ্যাক্টিভিটিস অফ পেডাগজিক্যাল অ্যানালাইসিস। যদি পেডাগজিক্যাল অ্যানালাইসিসটাকে আমরা প্রপার ওয়েতে ব্যাখ্যা করতে চাই, তাহলে এর ভেতরে চারটি মূল ফাংশান বা চারটি মূল অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের চোখে পড়বে। এই চারটি মূল অ্যাক্টিভিটিসের মধ্যে প্রথমে রয়েছে ইউনিট বিশ্লেষণ বা কন্টেন্ট বিশ্লেষণ, বা যাকে বলা হয় ইউনিট অ্যানালাইসিস অর কন্টেন্ট অ্যানালাইসিস, এবং তার পরবর্তীতে আসে নির্দেশমূলক উদ্দেশ্য প্রণয়ন বা ফর্মুলেশন অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, এবং ফর্মুলেশন অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসের পরবর্তী বা 3 নম্বর ধাপ হলো শেখার যে অভিজ্ঞতা এবং নির্বাচিত পদ্ধতি, শেখার অভিজ্ঞতা এবং নির্বাচিত পদ্ধতি অর্থাৎ লার্নিং এক্সপেরিয়েন্সেস অ্যান্ড চুজেন মেথড। এবং 4 নম্বর অ্যাক্টিভিটি বা কাজ হলো মূল্যায়ন পদ্ধতি বা ইভ্যালুয়েশন মেথড। এবং 4 নম্বর কাজ হলো মূল্যায়ন পদ্ধতি অ্যান্ড ইভ্যালুয়েশন, এবং 4 নম্বর কাজ হলো মূল্যায়ন পদ্ধতি বা ইভ্যালুয়েশন মেথড। তো এই 4টি কার্যাবলীর মাধ্যমে পেডাগজিক্যাল অ্যানালাইসিসটি সম্পন্ন হয়ে থাকে।
এবার আমরা এই চারটি বিষয়কে আলাদা করে আলোচনা করব। এই চারটি বিষয়কে আমরা একে একে আলোচনা করব এবং দেখব সেখানে অ্যাকচুয়ালি কি করতে হয়। তাহলে প্রথমে ইউনিট অ্যানালাইসিস বা কন্টেন্ট অ্যানালাইসিস। ইউনিট অ্যানালাইসিস বা কন্টেন্ট অ্যানালাইসিস বলতে বোঝায় আইডেন্টিফিকেশন অফ কি কনসেপ্টস, কি টার্মস অ্যান্ড কি আইডিয়াস। অর্থাৎ শিক্ষক যে বিষয়টিকে পাঠদান করাতে চাইছেন সেই বিষয়ের মুখ্য উপাদানগুলি কি কি বা মুখ্য শব্দগুলি কি কি, বা আসলে তিনি কি বিষয় সম্বন্ধে শিক্ষার্থীদেরকে ওয়াকিবহাল করাতে চাইছেন সেই সম্বন্ধে প্রথমে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে নেওয়া দরকার। এবং এর পাশাপাশি বলা হয়েছে এক্সামিনেশন এবং দ্বিতীয়ত এক্সামিনেশন অফ রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট পার্ট অফ দ্য কন্টেন্ট। যখন বিভিন্ন উপাদানগুলিকে আমরা আইডেন্টিফাই করলাম, এবার সেই আইডেন্টিফাইড এলিমেন্টগুলির মধ্যে কি পারস্পরিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকেও কিন্তু নির্ধারণ করা পেডাগজিক্যাল অ্যানালাইসিসের আরেকটি কাজ। এবং তারপরে যেটা করতে হয় সেটা হলো ডিটারমিনেশন অফ দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অফ কভারেজ রিকোয়ার্ড। এবং এর পরবর্তী কাজ হলো ডিটারমিনেশন অফ দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অফ দ্য কভারেজ রিকোয়ার্ড। ডিটারমিনেশন অফ দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অফ কভারেজ রিকোয়ার্ড অর্থাৎ আলোচনার গভীরতা এবং বিস্তৃতি নির্ধারণ করা। আমরা যে বিষয়গুলিকে শিক্ষাদানের জন্য শনাক্তকরণ করেছি সেই বিষয়গুলি কিভাবে শিক্ষার্থীদের সামনে আলোচনা করা হবে। আমরা একটা বিষয়কে অল্প করে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করতে পারি, আবার সেই বিষয়টিকেই অনেক এলাবোরেট ওয়েতে বা সেই বিষয় সম্বন্ধে অনেক কম্প্যাক্ট আলোচনাও করতে পারি। তো এক্ষেত্রে শিক্ষককে নির্ধারণ করে নিতে হবে যে তার কারিকুলামের কি ডিম্যান্ড বা তার যে এডুকেশনাল, তার শিক্ষার্থীদের যে এডুকেশনাল লেভেল বা শিক্ষার্থীদের যে কগনিটিভ লেভেল, সেই বা শিক্ষার্থীদের কগনিটিভ ডেভেলপমেন্টের যে লেভেল সেই লেভেলটা কতটুকু। তো এইগুলো বিচার করে শিক্ষককে নির্ধারণ করতে হবে যে তিনি কিভাবে বিষয়বস্তুকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন বা কতটুকু বিস্তৃতভাবে শিক্ষার্থীদের সামনে বিষয়বস্তুকে রাখবেন। এর পরবর্তী কাজ হলো কনসিডারেশন অফ দ্য প্রায়র নলেজ অ্যান্ড স্কিল অফ দ্য লার্নার্স। অর্থাৎ যে সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষাদান প্রক্রিয়াটি সম্পাদন করা হবে সেই শিক্ষার্থীদের প্রায়র নলেজ বা পূর্ব অভিজ্ঞতার স্তর কতটুকু রয়েছে এবং তাদের কি ধরনের স্কিল তারা অর্জন করেছে অলরেডি, এইগুলো বিচার করে শিক্ষক মহাশয় তার ইউনিট বা তার যে কন্টেন্ট সেই কন্টেন্টটাকে অ্যানালাইসিস করবেন। তো এটা হলো ইউনিট বা কন্টেন্ট অ্যানালাইসিসের মূল উপজীব্য বিষয়। এরপরে আমরা দেখব নির্দেশনামূলক উদ্দেশ্য প্রণয়ন বা ফর্মুলেশন অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। যখন শিক্ষক মহাশয় তার ইউনিটগুলিকে বিভিন্ন ভাগে বিশ্লেষণ করে নিলেন, এবার তার পরবর্তী কাজ হলো ফর্মুলেশন অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস বা নির্দেশমূলক উদ্দেশ্য প্রণয়ন। অর্থাৎ একটা ইউনিট শেষ করার পর শিক্ষার্থীরা যে কর্মদক্ষতা অর্জন করতে পারবে তা সহজ এবং মাপযোগ্য করে উল্লেখ করতে হবে এবং যে জ্ঞান, যে দক্ষতা বা যে মনোভাবের মনোভাবের নির্ধারণ করতে হবে। জ্ঞান, দক্ষতা এবং মনোভাবের নির্ধারণ করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের ইনস্ট্রাকশানগুলো প্রণয়নের পরে বা শিক্ষার্থীদের ইনস্ট্রাকশানগুলো আয়ত্ত করার ফলে তাদের কোন ধরনের জ্ঞান বা কোন ধরনের দক্ষতা এবং তার পাশাপাশি তাদের অ্যাটিটিউডনাল কী রকমের পরিবর্তন আসবে সেগুলি সম্বন্ধেও কিন্তু পরিষ্কার একটা ধারণা তৈরি করতে হবে। এবং তার পাশাপাশি শিক্ষার্থীদের যে শিক্ষণ হলো বা শিক্ষার্থীদের যে লার্নিংটা সম্পন্ন হলো সেই লার্নিং তাদের কোন ডোমেনের মধ্যে যাচ্ছে বা তাদের কোন ডোমেনের লার্নিং হবে সেই বিষয়ে কিন্তু শিক্ষককে সঠিকভাবে খেয়াল করতে হবে বা শিক্ষককে খেয়াল করতে হবে তিনি যে উদ্দেশ্যমূলক দিকগুলি, তিনি যে নির্দেশনামূলক দিকগুলিকে নির্ধারণ করে রেখেছেন সেগুলি শিক্ষার্থীর শিখনের কোন ডোমেনকে প্রভাবিত করছে বা শিক্ষার্থীর যে শিখন অভিজ্ঞতা সেই শিখন অভিজ্ঞতা শিক্ষার্থীর শিখনের কোন ডোমেনকে বিকশিত করতে সাহায্য করছে। আমরা জানি শিক্ষার্থীদের শিখনের 3টি ডোমেন রয়েছে যাকে বলা হয় ডোমেনস অফ লার্নিং। তো এক্ষেত্রে প্রথম ডোমেন হলো কগনিটিভ ডোমেন, তারপরে রয়েছে অ্যাফেক্টিভ ডোমেন
এবং রয়েছে সাইকোমোটর ডোমেন। আমরা জানি শিক্ষার্থীর 3 রকমের ডোমেন রয়েছে, কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর। তো শিক্ষক মহাশয় যে সকল ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলো ফর্মুলেট করেছেন, সেই অবজেক্টিভসগুলো শিক্ষার্থীর কোন ডোমেনকে বিকশিত করতে সাহায্য করে সেটাও কিন্তু শিক্ষক মহাশয়কে নির্ধারণ করতে হবে। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হলো শেখার অভিজ্ঞতা এবং নির্বাচিত পদ্ধতি, অর্থাৎ লার্নিং এক্সপেরিয়েন্সেস অ্যান্ড চুজেন মেথড। শিক্ষক মহাশয় উদ্দেশ্যগুলি ঠিক করার পরে এবার তিনি ভাববেন যে শিক্ষার্থীদেরকে কিভাবে সেই উদ্দেশ্যগুলো ট্রান্সফার করবেন, শিক্ষার্থীদেরকে কিভাবে সেই বিষয়বস্তুগুলো বা সেই উদ্দেশ্য, শিক্ষক মহাশয় নির্দেশনামূলক উদ্দেশ্যগুলিকে নির্ধারণ করার পর ঠিক করবেন যে ওই নির্দেশনাগুলিকে তিনি কিভাবে শিক্ষার্থীর সামনে পরিচালনা করবেন, অর্থাৎ উপযুক্ত শিক্ষার পদ্ধতি কি হবে বা উপযুক্ত কার্যক্রম কি হবে, যেগুলির মাধ্যমে নির্ধারিত শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদেরকে অর্জন করানো সম্ভব হয়ে উঠবে। এক্ষেত্রে যে বিষয়গুলিকে মাথায় রেখে শিক্ষক মহাশয়কে শিক্ষাদান পদ্ধতিকে নির্বাচন করতে হয়, তার মধ্যে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শিক্ষার্থীদের পছন্দ এবং আরেকটা হচ্ছে শিক্ষার্থীদের লার্নিং স্টাইল। অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের শিক্ষার্থীদের আগ্রহ বা পছন্দের বিষয়গুলি কি কি, এবং তার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে ওই সকল শিক্ষার্থীদের লার্নিং স্টাইল কেমন, অর্থাৎ তারা কি পদ্ধতিতে শিখতে বেশি পছন্দ করে। আমি আগেও উল্লেখ করেছিলাম যে কিছু কিছু শিক্ষার্থী আছেন তারা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বেশি শিখতে পছন্দ করে, আবার কিছু কিছু শিক্ষার্থীকে পাবো আমরা যারা রাইটিংয়ের মাধ্যমে বেশি শিখতে পছন্দ করে, আবার কিছু শিক্ষার্থী নিশ্চয়ই এমন আছে যারা দেখার থেকেও কোনো কিছু শুনে বেশি শিখতে পছন্দ করে। এবং এ কারণে আমরা দেখি বিভিন্ন রকমের অডিও বুক তৈরি হয়েছে, যে অডিও বুকের মাধ্যমে শিক্ষার্থীরা এখন শিখতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। তো এই যে শিক্ষার্থী থেকে শিক্ষার্থীর শিক্ষণগত পদ্ধতির পার্থক্য রয়েছে বা লার্নিং স্টাইলের পার্থক্য রয়েছে, সেই লার্নিং স্টাইলের পার্থক্যের কথা মাথায় রেখে শিক্ষককে কিন্তু তার উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন করতে হবে। এবং আরেকটা বিষয় মাথায় রেখে শিক্ষককে তার শিক্ষাদান পদ্ধতিকে নির্বাচন করতে হবে, তা হলো শিক্ষার্থীরা যাতে শিক্ষা প্রক্রিয়া চলাকালীন সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে বা সক্রিয় হয়ে থাকতে পারে, সেই বিষয়ে গুরুত্ব দিতে হবে। সুতরাং শিক্ষককে খেয়াল করতে হবে এমন ধরনের টিচিং পদ্ধতির নির্বাচন করা যে পদ্ধতির মাধ্যমে বা যে কৌশলের মাধ্যমে শিক্ষার্থীরা স্পন্টেনিয়াসলি ইন্টারেস্টেড হবেন এবং শিক্ষার্থীরা তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষণ কার্যটি সম্পন্ন করবে। এবং আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে প্রযুক্তি এবং সম্পদের একত্রীভূতীকরণ, প্রযুক্তি এবং সম্পদ একীভূতকরণ। অর্থাৎ শিক্ষক যখন তার শিক্ষাদান প্রক্রিয়াটি চালাবেন, সেই শিক্ষাদান প্রক্রিয়াটি পরিচালনার সময় তাকে শিক্ষার্থীদের সাথে তাকে শিক্ষাদানের যে সকল প্রযুক্তিগুলি রয়েছে তার শিক্ষাদান পদ্ধতিটি যাতে আরও সহজ সরলভাবে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা যায়, সেক্ষেত্রে তাকে সঠিক প্রযুক্তিবিজ্ঞান এবং শিক্ষণ সহায়ক যে সমস্ত উপকরণগুলি রয়েছে সেগুলির ব্যবহার করতে হবে। এবং পরিশেষে আমরা দেখব মূল্যায়ন পদ্ধতি বা ইভ্যালুয়েশন মেথড, অর্থাৎ শিক্ষার্থীর অগ্রগতি বা শিক্ষণ লক্ষ্যটি কতটুকু অর্জন করা হয়েছে তা পরিমাপ করার জন্যে মূল্যায়ন পদ্ধতির পরিকল্পনা করতে হয়। এমন মূল্যায়ন পদ্ধতি পরিকল্পনা করতে হবে যার মাধ্যমে বোঝা যাবে যে শিক্ষক কত সুন্দরভাবে, কতটা কার্যকরীভাবে শিক্ষার্থীদের শিক্ষাদানে সক্ষম হয়েছেন বা শিক্ষার্থীরা কতটা কার্যকরীভাবে বিষয়বস্তুকে বুঝতে সক্ষম হয়েছে। তো এর জন্য সঠিক মূল্যায়ন পদ্ধতি নির্বাচন করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে বলা হয় সামেটিভ এবং ফরমেটিভ যে মূল দুটো উপায় রয়েছে মূল্যায়নের, সেই দুটো উপায়কেও কিন্তু আমাদেরকে কনসিডার করে সমগ্র মূল্যায়ন প্রক্রিয়াটিকে পরিচালনা করতে হবে। এবং মূল্যায়ন প্রক্রিয়াগুলির সাথে যাতে এডুকেশনাল এইমগুলির সামঞ্জস্যতা বিধান বজায় থাকে সেটাকে আমাদেরকে খেয়াল করতে হবে। কেননা যদি শিক্ষার উদ্দেশ্য এবং মূল্যায়ন সম্পর্কিত না হয় তাহলে দেখা যাবে যে শিক্ষাদান প্রক্রিয়াটি
কতটা কার্যকরীভাবে সম্পাদিত হয়েছে বা শিক্ষার্থীরা কতটা কার্যকরীভাবে শিক্ষার লক্ষ্যগুলিকে অর্জন করতে সক্ষম হয়েছে তা আমরা মূল্যায়ন করতে পারবো না। তো এই জন্যে শিক্ষার লক্ষ্যর সাথে মূল্যায়ন পদ্ধতির সঠিক সম্পর্ক স্থাপন করাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই মূল্যায়ন পদ্ধতিতে আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হলো প্রতিক্রিয়া প্রদান, অর্থাৎ শিক্ষণের উন্নতি যাতে আমরা বহাল রাখতে পারি তার জন্যে শিক্ষার্থীদের কাছ থেকেও শিক্ষকের শিক্ষণ কতটুকু কার্যকরী হয়ে উঠেছে বা শিক্ষকের শিক্ষণের কতটুকু তাৎপর্যপূর্ণতা তা বিচার করার জন্যে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া নিতে পারি। তো এইভাবে মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক উপায়ে মূল্যায়ন এবং শিক্ষকের যে শিক্ষণ পদ্ধতি তারও মূল্যায়নের মাধ্যমে একটি সুস্থ এবং একটি পরিপূর্ণ শিক্ষণ ব্যবস্থার পরিচালনা করা যেতে পারে। তো আমরা এই যে পেডাগজিক্যাল অ্যানালাইসিসের কথা আলোচনা করলাম, এবার আমরা দেখব যে পেডাগজিক্যাল অ্যানালাইসিসটা আমরা কেন করব বা এর সুবিধাগত দিকগুলি কি কি। প্রথম সুবিধা হচ্ছে শিখন ফলাফল উন্নয়ন, অর্থাৎ ইমপ্রুভড লার্নিং আউটকামস। পেডাগজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যে শিখন ফলাফলগুলি পাই সেই শিখন ফলাফলগুলিকে কিন্তু আমরা উন্নয়ন করতে পারি। পেডাগজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে প্রতিটি বিষয়কে ছোট ছোটোভাবে বিশ্লেষণের মাধ্যমে শিক্ষণের যে আউটকাম সেই আউটকামকে আমরা আরও বেশি বাড়িয়ে তুলতে পারি। দ্বিতীয়ত রিসোর্সের কার্যকরী ব্যবহার, অর্থাৎ এফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস। একটা পেডাগজিক্যাল অ্যানালাইসিস বা বিশ্লেষণ সম্পন্ন করার ফলে আমরা সমগ্র শিক্ষণ প্রক্রিয়ার যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলিকে বিশ্লেষণ করে থাকি, যার মধ্যে অন্যতম একটা হলো এডুকেশনাল রিসোর্সেস। তো এই রিসোর্সেসগুলিকে সঠিকভাবে বিশ্লেষণ এর মাধ্যমে তাদের কি কাজ বা তাদের কি ভূমিকা সেটা শিক্ষকের বোধগম্যতার মধ্যে চলে আসে এবং শিক্ষক সেগুলিকে কার্যকরীভাবে তার শিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ফলে এটাও একটা পেডাগজিক্যাল অ্যানালাইসিসের গুরুত্বপূর্ণ দিক। তৃতীয়ত ছাত্রদের অংশগ্রহণ এবং উদ্বৃদ্ধি, স্টুডেন্ট এঙ্গেজমেন্ট অ্যান্ড মোটিভেশন। অর্থাৎ পেডাগজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ছাত্রদেরকে সঠিকভাবে বিশ্লেষণ করে শিক্ষক মহাশয় সঠিকভাবে তাদেরকে শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ করাতে পারেন এবং তাদের যে জ্ঞানের বিকাশ সেই জ্ঞানের বিকাশকে বহাল রাখতে পারেন। এছাড়াও পেশাগত উন্নয়ন বা প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু পেডাগজিক্যাল অ্যানালাইসিসের বিশেষ সুবিধা রয়েছে, কারণ একজন শিক্ষক তার শিক্ষাদান প্রক্রিয়াকে যদি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেন তাহলে তিনি বুঝতে পারবেন যে তার শিক্ষাদান পদ্ধতির মধ্যে কি অ্যাডভান্টেজেস রয়েছে বা তার শিক্ষাদান পদ্ধতির মধ্যে কি কি খামতি রয়েছে, এবং সেগুলো যখন একবার সে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন তার পরবর্তীকালে সেগুলিকে তিনি কিন্তু ওভারকাম করে তার শিক্ষাদান কার্যটিকে আরও উন্নত এবং আরও কার্যকরী করে তুলতে পারবেন। তো এই হচ্ছে পেডাগজিক্যাল অ্যানালাইসিসের কতগুলো সুবিধাগত দিক, যার মাধ্যমে শিক্ষকের শিক্ষাদান প্রক্রিয়াটি শিক্ষার্থীদের কাছে আরও সহজ এবং আরও কার্যকরী হয়ে ওঠে। এবারে আমরা দেখব যে এই পেডাগজিক্যাল অ্যানালাইসিসের ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ পেডাগজিক্যাল অ্যানালাইসিস করলে কি কি অসুবিধা রয়েছে বা কি প্রবলেমেটিক সিচুয়েশান তৈরি হয় সেগুলো আমরা এবার আলোচনা করব। তো প্রথমে যেটা বলতে হয় সেটা হলো সময় সাপেক্ষ বা টাইম কনজিউমিং। পেডাগজিক্যাল অ্যানালাইসিসে আমরা দেখলাম প্রত্যেকটা বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে সেগুলোকে অ্যানালাইসিস করা হয়। তো শিক্ষাদানের মতন একটা বৃহৎ অংশকে যদি আমরা ছোট ছোট পার্টে ভাগ করে একটি একটি করে আলোচনা করতে চাই বা বিশ্লেষণ করতে চাই তাহলে কিন্তু সেটা অনেক বেশি সময় আমাদের অনেক বেশি সময় নষ্ট করে। তো এটা হলো একটা অসুবিধা। দ্বিতীয়ত স্বায়ত্ততা হ্রাস বা রিডিউসড অটোনমি। পেডাগজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে প্রত্যেকটা বিষয়কে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে অ্যানালাইসিস করে তার জন্য নির্দিষ্ট কার্যাবলী নির্ধারণ করা হয়ে থাকে, কিন্তু এতে কি হয় একজন শিক্ষকের যে স্বাধীন চিন্তার বিকাশ বা একজন শিক্ষকের যে নিজের মতো করে শিক্ষা ব্যবস্থাকে সাজানো সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। তৃতীয়ত জটিলতা বা কমপ্লেক্সিটি, অর্থাৎ পেডাগজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে প্রত্যেকটা বিষয়কে নিয়ে চর্চা করার ফলে দেখা যায় শিক্ষকের কাছে বিষয়টি সহজ হওয়ার পরিবর্তে অনেক সময় জটিল বলে মনে হয়, কেননা শিক্ষণ প্রক্রিয়ার যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি আছে সেগুলিকে খেয়াল করার মাধ্যমে দেখা যায় শিক্ষক মহাশয় অনেক সময় যে মূল উপজীব্য বিষয় বা মূল শিক্ষণের বিষয় সেখান থেকে সরে আসেন বা সেই বিষয়ের পরিষ্কার ধারণার অভাব তার লক্ষ্য করা যায়।
সেই বিষয়টিকেই তিনি সঠিকভাবে মেনটেন করতে পারেন না। তো এটা হলো আরেকটা অসুবিধাগত দিক। এবং আরেকটা বিষয় সেটা হলো অবাঞ্ছিত মনোযোগ, আনডিজায়ার্ড ফোকাস। অর্থাৎ একটা শিখন ব্যবস্থাকে, একটা শিক্ষণ প্রক্রিয়াকে যদি আমরা ইন জেনারেল বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু তার মূল উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের কাছে জ্ঞান বা অভিজ্ঞতাকে সঠিকভাবে পৌঁছে দেওয়া বা আয়ত্ত করতে সাহায্য করা। কিন্তু পেডাগজিক্যাল অ্যানালাইসিস যদি সঠিক অতিরিক্ত আমরা কিন্তু পেডাগজিক্যাল অ্যানালাইসিসের যে জটিল এবং কঠিন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে যদি আমরা সঠিকভাবে করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে শিক্ষক মহাশয় জ্ঞানের সঞ্চালনের পরিবর্তে অন্যান্য বিষয়ে বেশি মনোযোগী হয়ে পড়েন। এবং তার পাশাপাশি আরেকটা অসুবিধাগত দিক হলো সর্বজনীন নয় বা নন ইউনিভার্সাল। অর্থাৎ পেডাগজিক্যাল অ্যানালাইসিস যদি আমরা সমস্ত রকমের বিষয়ের শিক্ষণের ক্ষেত্রে করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সম্ভব নাও হতে পারে। বিশেষ করে সাহিত্যের মতন কিছু বিষয় বা এই ধরনের কিছু কনসেপ্ট অনেক সময় পেডাগজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে সম্পন্ন করা যায় না, বা এই সমস্ত বিষয়ের পেডাগজিক্যাল অ্যানালাইসিস করলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই জন্যে বলা হয় যে পেডাগজিক্যাল অ্যানালাইসিস সমস্ত রকমের টপিক বা বিষয়ের উপর করাটা সহজ কাজ নয়। তো এই হলো পেডাগজিক্যাল অ্যানালাইসিসের কতগুলো অসুবিধার দিক। তাহলে আমরা দেখলাম যে পেডাগজি এবং পেডাগজিক্যাল অ্যানালাইসিস বলতে কি বোঝায়, এবং পেডাগজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের কোন কোন সুবিধাগত দিক রয়েছে এবং কোন কোন অসুবিধাগত দিক রয়েছে। আসলে শিক্ষাদান প্রক্রিয়ার ক্ষেত্রে এই পেডাগজিক্যাল অ্যানালাইসিস একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যেখানে সিস্টেমেটিকভাবে স্টেপ বাই স্টেপ একটা শিক্ষাদান প্রক্রিয়া কেমন হওয়া উচিত বা একটা শিক্ষাদান প্রক্রিয়ার যে বিভিন্ন স্তর রয়েছে, সেই স্তরগুলিকে এই পেডাগজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বিশ্লেষণ, পেডাগজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে পরিচালনা করা সম্ভব। এর ফলে শিক্ষাদান প্রক্রিয়াটি একটি বৈজ্ঞানিক এবং একটি বৈজ্ঞানিক শিক্ষাদান প্রক্রিয়াটি বৈজ্ঞানিকভাবে পরিচালিত করা যায়, বৈজ্ঞানিকভাবে পরিচালনা করা যায় এবং শিক্ষার্থীদের কাছে শিক্ষণীয় বিষয়টি আরও সহজ, আরও সুন্দর এবং কার্যকরী হয়ে ওঠে। তাহলে আমরা পেডাগজি ও পেডাগজিক্যাল বিশ্লেষণ কি তা নিয়ে আলোচনা করলাম, এবং কিভাবে পেডাগজিক্যাল অ্যানালাইসিস করা হয় সে বিষয়েও আমরা দৃষ্টি নিক্ষেপ করলাম। এবং আমরা দেখলাম যে পেডাগজিক্যাল অ্যানালাইসিসের কি সুবিধা বা পাশাপাশি এর কি অসুবিধাগত দিক রয়েছে। আমাদের কাছে পেডাগজিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে যে বিষয়টি উঠে এলো, আমরা দেখলাম এখানে শিক্ষক শিক্ষণীয় বিষয় বা লার্নিং বা পেডাগজি, এখানে শিক্ষক বিষয়টিকে বিভিন্ন ছোট ছোট পার্টে বিভক্ত করে শিক্ষার্থীদের সামনে বিভক্ত করে সেটাকে বিশ্লেষণ করেন এবং বোঝার চেষ্টা করেন যে কোন উপাদানগুলি শিক্ষার্থীদের সামনে কখন উপস্থাপন করতে হবে। এবং এখানে আমরা দেখলাম কিভাবে শিক্ষক মহাশয় শিক্ষণীয় বিষয়টিকে ছোট ছোট অংশে বিভক্ত করে তার গুরুত্বপূর্ণ উপাদানগুলিকে চিহ্নিত করেন। এক্ষেত্রে আমরা দেখলাম কিভাবে শিক্ষক মহাশয় শিক্ষণের বিষয়টিকে ছোট ছোট অংশে ভাগ করে চিহ্নিত করেন এবং সেগুলির কি কার্যাবলী বা সেগুলির কি বৈশিষ্ট্য এবং কিভাবে সেগুলি সর্বোত্তমভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা যায় সে সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারেন। এবং এই যে পেডাগজিক্যাল অ্যানালাইসিস, এটাকে যদি সঠিকভাবে সম্পাদন করা যায়, তাহলে একটি বৈজ্ঞানিক উপায়ে বা সিস্টেমেটিকভাবে শিক্ষার্থীদের শিক্ষণে কিন্তু শিক্ষক মহাশয় সাহায্য করতে পারবেন। এই প্রকল্পের অংশ হতে পেরে আমি ভীষণভাবেই গর্বিত, এবং এই প্রকল্পের একটি অংশ হিসাবে আমাকে সুযোগ করে দেওয়ার জন্যে আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গান্ধীনগরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। নমস্কার।